চোখে আমার তৃষ্ণা। আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে যে এই বইয়ের প্রচ্ছদ বা কভারটা সুন্দর, সে বইটা আগে পড়তে ইচ্ছে করেছে? আমার সাথে হয়। আমাকে বইয়ের কভার খুব টানে। আমার মনে হয় যে বইয়ের কভার সুন্দর, সে বইটাও বেশি সুন্দর হবে। এখন আমি পড়ছি চোখে আমার তৃষ্ণা। এটা মোটামুটি একটা প্রেমের উপন্যাস। তরু তার বাবার সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে তার পানির পিপাসা পাচ্ছে। বুক ধকধক করছে। শব্দটা এত জোরে হচ্ছে যে তরুর মনে ক্ষীণ সন্দেহ হলো। বেতের চেয়ারে বসা বাবাও শব্দটা শুনতে পাচ্ছেন। এক্ষুনি ভুরুকুচকে জিজ্ঞেস করবেন, হাতুড়ি পেটার শব্দ করে কে? হোয়াট সাউন্ড? ভুলভাল ইংরেজি বলা তার স্বভাব। তরুর বিচার সভা বসেছে। সে ভয়ঙ্কর একটা অন্যায় করে ধরা পড়েছে। শাস্তি হবে এটা জানা কথা। শাস্তির জন্য তার কোনো ভয় লাগছে না। শাস্তি আর কি হবে? ইউনিভার্সিটিতে পড়া মেয়েকে কোনো বাবা মারধর করে না। একটা চর হয়তো গালে দেবেন। শাস্তির চেয়ে চর খাবার লজ্জাটাই হবে প্রধান। তরুর ভয় করছে অন্য কারণে। বাবা বলে বুঝতে পারেন, তুমি উচ্ছনে যাচ্ছ, তোমাকে আমি পুষবো না। কোনো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেব। নষ্টামি যা করার জামাইয়ের বাড়িতে গিয়ে করো। বদ মেয়ে, সুপার নটি গার্ল। তরু মোটেই বদ মেয়ে না। তার ধারণা সে খুবই ভালো মেয়ে। ভয়ঙ্কর অন্যায় সে যা করেছে, অন্য কোনো বাবার কাছে এটা হয়তো অন্যায় বলেই মনে হবে না। তার বাবার কাছে সবই অন্যায়। টিভি দেখা অন্যায়, শব্দ করে গান শোনা অন্যায়, রাত 11টার পর জেগে থাকা অন্যায়, পরীক্ষায় খারাপ করা অন্যায়, গল্পের বই পড়া অন্যায়, বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকা অন্যায়। শামসুন্নাহার? তরু ক্ষীণ গলায় বলল, জি বাবা। শামসুন্নাহার তরুর ভালো নাম। তরুর বাবা আব্দুল খালেক মেয়েকে নিয়ে বিচার সভা বসালে ভালো নামে ডাকেন। তোমার পড়ার টেবিলের ড্রয়ারে যে বস্তু পাওয়া গেছে তার নাম কি? টেল মি নেম। সিগারেটের প্যাকেট। এই সিগারেটের প্যাকেট তুমি কিনেছো? না বাবা, এটা একটা বিদেশি সিগারেটের প্যাকেট। দেশে কিনতে পাওয়া যায় না। এক একটা সিগারেটের এক এক রং। প্যাকেট খুলে দেখাবো? প্যাকেট খুলে দেখানোর প্রয়োজন দেখছি না। এই সিগারেট তোমাকে দিয়েছে কে? হু গ্যাভ? তরু জবাব দিল না। সত্যি কথাটা বলা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। সিগারেটের প্যাকেটটা তাকে জন্মদিন উপলক্ষে দিয়েছে আয়েলিতা। আয়েলিতা তার অতি প্রিয় বান্ধবী। শুধু একবার অতি বললে গভীরতা বোঝানো সম্ভব নয়। তাই অতি 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 প্রিয় বান্ধবী। আয়েলিতার বাবা থাকেন ইটালির মিলান শহরে। যতবার দেশে আসেন, আয়েলিতার জন্য অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়ে আসেন। তার কিছু কিছু আয়েলিতা তরুকে দেয়। এবার দিয়েছে সিগারেটের প্যাকেট এবং একটা লাইটার। লাইটারটা দেখতে ফুটবলের মতো। চাপ দিলেই হুশ করে আগুন বের হয়। খালেক সাহেব ধমক দিয়ে বললেন, সিগারেটের প্যাকেট তোমাকে কে দিয়েছে বলছো না কেন? যে দিয়েছে তার নাম বলো, টেলিফোন নাম্বার বলো। আমি তার সঙ্গে এবং তার মা বাবার সঙ্গে কথা বলবো। নাম বলো। খাম্বার মতো দাঁড়িয়ে থাকবে না। তুমি খাম্বা না, ইউ আর নট পিলার। তরু বলল, ওসমান চাচা দিয়েছেন। বলতে বলতেই সে মেঝে থেকে চোখ তুলে বাবার দিকে তাকালো। সে জানে ওসমান চাচার প্রতি বাবার বিশেষ দুর্বলতা আছে। বাবার ধারণা এই মানুষটা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। শুধু তাই না, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। এই মানুষটার উপরে রাগ করা বাবার পক্ষে অসম্ভব। উনি কোনো অন্যায় কাজ করলেও বাবার কাছে মনে হবে এই অন্যায়ের মধ্যেও কিছু না কিছু ন্যায় অবশ্যই আছে। ওসমান সাহেব দিয়েছেন। তাকে তার এক ছাত্র পাঠিয়েছেন। উনি তো সিগারেট খান না, টেবিলে রেখে দিয়েছেন। রংচঙা প্যাকেট দেখে আমি ভাবলাম চকলেট। আমি বললাম, চাচা এটা কি চকলেট? চাচা বললেন, না গো মা, সিগারেট, পার্টি সিগারেট। বিদেশের মেয়েরা পার্টিতে ফুঁকে, তামাক ছাড়া সিগারেট। তুমি নিয়ে যাও। খালেক সাহেব কিছু বলতে গিয়ে নিজেকে সামলালেন। কপালে ডান হাতের তর্জনী দিয়ে কিছুক্ষণ ঘষলেন। খুক খুক করে কাশলেন। তরু তার বাবার প্রতিটি লক্ষণ চেনে। বাবা কথা খুঁজে না পেলে এরকম করেন। মনে হচ্ছে খালেক সাহেব কথা খুঁজে পেয়েছেন। মাথা ঝাঁকিয়ে খানিকটা ঝুঁকিয়ে সে ডাকলেন, তরু। তরু স্বস্তি পেল। ভালো নাম থেকে ডাক নামে চলে এসেছেন। কাজেই তিনি এখন স্বাভাবিক। সিগারেট সমস্যা মনে হয় মিটে গেল।
তরু মিষ্টি করে বলল, জি বাবা। তুমি ওসমান সাহেবের স্বভাব জানো না? তুমি কি জানো না তার ঘরের যে কোনো জিনিস নিয়ে তুমি যদি আগ্রহ দেখাও সেটা তিনি সঙ্গে সঙ্গে দিয়ে দেন? জানো কি জানো না? ইউ নো অর নট নো? জানি। এই স্বভাব জানার পরেও তোমার মতো একজন বুদ্ধিমতী মেয়ে কি করে সিগারেটের প্যাকেট নিয়ে আহ্লাদি করলে? আহ্লাদি করি নেই বাবা, আমি শুধু বলেছি, চাচা এটা কি চকলেট? এটা বলাই আহ্লাদি। তুমি কি জীবনে চকলেট দেখো নাই? বাবা, আমি কি ওনাকে প্যাকেট ফেরত দিয়ে আসবো? একটা বোকামি করেছো, এটাই যথেষ্ট। দুটো বোকামি করবে না। সিগারেট ফেরত দেওয়া মানে ওনাকে অপমান করা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তরু বলল, ইয়েস স্যার। এমন ভঙ্গিতে বলল যে খালেক সাহেবের কাঠিন্য পুরোপুরি চলে গেল। হেসে ফেলতেই যাচ্ছিলেন, অনেক কষ্টে হাসি থামালেন। তরু বলল, বাবা তুমি কি আমাকে আরো বকবে? খালেক সাহেব বললেন, বকলাম কখন? সামান্য ওয়ার্নিং। আমাকে এক কাপ চা খাওয়াও। চিনি দিবি না, লিকার হালকা। তরু বলল, টি ইজ কামিং স্যার। এইবার খালেক সাহেব সত্যি সত্যিই হেসে ফেললেন। তবে তিনি এই ভেবে খুশি যে তার মেয়ে এই হাসি দেখেনি, আগেই ঘর থেকে বের হয়ে গেছে। ছেলে মেয়েদের সামনে গাম্ভীর্য রাখাটা অত্যন্ত জরুরি। আজকালকার বাবাদের কাণ্ড দেখলে তার শরীর চিরবির করে। ছেলেমেয়েরা বাবার গায়ে হাত রেখে কথা বলে, যেন বাবা তাদের ইয়ার, বন্ধু। এগুলি টেলিভিশনের কুফল ছাড়া আর কিছুই না। টেলিভিশন পুরোপুরি বন্ধ করে রেডিওর জগতে চলে যেতে পারলে ভালো হতো। এই নাও বাবা চা। খালেক সাহেব অবাক হয়ে বললেন, এত তাড়াতাড়ি কিভাবে চা বানালি? তরু বলল, কেটলিতে ফুটন্ত পানি ছিল, আমি একটা টি ব্যাগ ফেলে নিয়ে এসেছি। তুমি তো চায়ে দুধ চিনি কিছুই খাও না। খালেক সাহেব চায়ের কাপ হাতে নিলেন। মেয়েটার উপর থেকে সব রাগ চলে গেছে। এখন উল্টো নিজের কঠিন কথাবার্তার জন্য মনটা খারাপ লাগছে। বেচারির তো দোষ নেই, লুকিয়ে লুকিয়ে সিগারেট খাবার ট্রেনিং এই মেয়েকে দেয়া হয়নি। বাবা এই নাও সিগারেট, প্লিজ একটা খাও। তরু তার রঙিন সিগারেটের প্যাকেট খুলে বাবার দিকে ধরে আছে। খালেক সাহেব অবাক হয়ে বললেন, সিগারেট খাবো? মেয়েদের সিগারেট। একটা খেয়ে আমাকে বলো খেতে কেমন, প্লিজ বাবা। খালেক সাহেব সিগারেট নিলেন। তরু লাইটার জ্বালিয়ে ধরিয়ে দিলেন। চোখ বড় বড় করে বলল, বাবা খেতে কেমন? খারাপ না। তুই বলেছিলি তামাক নেই, তামাক আছে। আমি বলিনি বাবা, ওসমান চাচা বলেছেন। আমি ওনাকে ধরব। ওনাকে ধরার কিছুই নেই, উনি তো আর খেয়ে দেখেননি, অনুমানে বলেছেন। তামাক আছে, তবে পরিমাণের সামান্য, না থাকার মতোই, ভেরি স্মল কোয়ান্টিটি। খেতে ভালো লাগছে বাবা। খালেক সাহেব দরাজ গলায় বললেন, তোর খুব ইচ্ছা করলে একটা খেয়ে দেখ। সত্যি খেয়ে দেখবো? পরে আমাকে ধরবে না তো বাবা? আমার সামনে ধরাবি না, ওসমান চাচার সামনে ধরাই। ওনার জিনিস ওনার সামনে খেলে উনি খুশি হবেন। খালেক সাহেব জবাব দিতে পারলেন না। মেয়েটা মাঝে মাঝে এমন বিপদে ফেলে। ওসমান সাহেব তরুদের বাড়ির ছাদে 3টা ঘর নিয়ে থাকেন। তিনি তরুকে ডাকেন মিস্ত্রি। এই নামকরণ তরুর স্বভাব লক্ষ্য করে না। তরু অর্থ গাছ, ইংরেজিতে ট্রি। মিস তরু থেকে মিস ট্রি, সেটা সংক্ষেপ করে মিস্ত্রি। তরু এই নামের বদলা নেবার চেষ্টা করেছে। ওসমান সাহেবকে ছাচা ডেকেছে, ছাদের চাচা থেকে ছাচা। তরু কিছুদিন এই নামে ডেকে হাল ছেড়ে এখন আবার চাচাই ডাকছে। ওসমান সাহেব বাস করেন হুইল চেয়ারে। তিনি জীবনযাপনের জন্য ছাদটাকে হুইল চেয়ারের উপযুক্ত করে নিয়েছেন। বিছানা থেকে হুইল চেয়ারে নিজে নিজে নামতে পারেন, ছাদে আসতে পারেন, কারো সাহায্য লাগে না। ছাদের 3টি ঘরের একটায় তার শোবার ঘর, একটা পড়াশোনার জন্য ঘর, অন্যটা রান্নাঘর। হুইল চেয়ারে বসে তিনি চা বা কফি বানাতে পারেন, পাউরুটি টোস্ট করতে পারেন, ডিম সিদ্ধ করতে পারেন। সকালের নাস্তা তিনি নিজের হাতেই করেন। একটা কলা, মাখন মাখা 1 পিস রুটি এবং একটি ডিম সিদ্ধ। সারাদিন এর বাইরে তিনি কিছুই খান না।
রাতে টিফিন ক্যারিয়ারে করে হোটেল থেকে তার জন্য খাবার আসে। যে ছেলেটি খাবার আনে তার নাম রফিক। বয়স 12-13, অতি কর্মঠ ছেলে। সে 1.5 ঘন্টার মতো থাকে। এর মধ্যেই ঘর পরিষ্কার করে, কাপড় ধুয়ে দেয় এবং কিছুক্ষণ পড়াশোনাও করে। রফিকের জন্য বাংলা বর্ণমালার বই এবং ইংরেজি ABCDর বই কেনা আছে। পড়াশোনা সে যথেষ্ট আগ্রহ করেই চালিয়ে যাচ্ছে। বাংলা যুক্তাক্ষর নিয়ে তার সামান্য সমস্যা হচ্ছে। যুক্তাক্ষর ছাড়া বাংলা সে ভালোই বলতে পারে। বাংলার চেয়ে ইংরেজি শেখার দিকে তার ঝোঁক বেশি। প্রতিদিন 2টি করে ইংরেজি শব্দ তার শেখার কথা। রফিক তা শিখছে এবং মনে রাখছে। নাইট, স্টার, সাউন্ড, এইসব শব্দগুলি অর্থ সে এখন জানে। ওসমান সাহেবের বয়স 50, কিন্তু তাকে দেখে সেরকম বয়স্ক মনে হয় না। মাথা ভর্তি চুল, চুলে পাক ধরেনি। গম্ভীর প্রকৃতির মানুষ। নিজেকে ব্যস্ত রাখার জন্য নানা কৌশল তিনি বের করে রেখেছেন। আকাশের তারা দেখা, বই পড়া, সিনেমা দেখা, গান শোনা। ইদানিং ছবি আঁকা শেখার জন্য বইপত্র কেনা শুরু করেছেন। চারুকলার মনিকা নামের 4th ইয়ারের এক ছাত্রী প্রতি 15 দিনে একবার এসে তাকে ছবি আঁকা শেখায়। ওসমান সাহেব তাকে মাসে 1000 টাকা দেন। ভদ্রলোক বিবাহিত, স্ত্রী সুলতানা আলাদা বাস করেন। তিনি হঠাৎ স্বামীকে দেখতে আসেন। তাদের একটা ছেলে আছে। ছেলের নাম আবির। বয়স 8 বছর। আবির তার মায়ের সঙ্গে আসে। তার প্রধান আনন্দ পেছন থেকে বাবার হুইল চেয়ার ঠেলা। চলে যাবার সময় সে খুব কান্নাকাটি করে, কিছুতেই যাবে না। ওসমান সাহেব ক্ষীণ গলায় বলেন, থাকুক না একদিন। তখন সুলতানা এমন ভঙ্গিতে তাকান যেন এমন অদ্ভুত কথা তিনি তার জীবনে শুনেননি। প্রতিবারই আবিরকে কাঁদতে কাঁদতে ফিরতে হয়। সিগারেটের প্যাকেট এবং লাইটার হাতে তরু ছাদে এসেছে। এই 2 বস্তু কালো হ্যান্ডব্যাগে লুকানো। ওসমান ছাদে। তরু বলল, চাচা, আমি এখন এমন একটা কাজ করব যা দেখে আপনি চমকে যাবেন। অনুমান করুন তো কাজটা কি? ওসমান সাহেব তরুর দিকে না তাকিয়েই বললেন, তুমি একটা সিগারেট খাবে। তরু কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। মানুষটা তরুর সিগারেটের বিষয়ে কিভাবে বলল? ওসমান বললেন, কই, সিগারেট তো ধরাচ্ছ না। তরু বলল, সিগারেট থাকলে তবে তো ধরাবো। চাচা, আপনি আমাকে ভাবেন কি গাঁজা সিগারেট খাওয়া টাইপ মেয়ে? কেন শুধু শুধু বললেন আমি সিগারেট খাবো? আমাকে খারাপ ভেবেছেন, এই জন্য আপনি সরি বলুন। সরি বলবো না। কেন বলবেন না? আমি গতকাল সন্ধ্যায় ঘর থেকে দেখেছি তুমি ছাদে কালো ব্যাগটা নিয়ে এসেছো। ব্যাগ খুলে সিগারেট বের করে ধরিয়েছ, আগ্রহ করে ধোঁয়া ছাড়ছ। আমার ধারণা আজও তোমার ব্যাগে সিগারেট আছে। এখন বলো, আছে না? আছে। তবে বাবা আমাকে সিগারেটের প্যাকেট রাখার এবং সিগারেট খাবার পারমিশন দিয়েছে। আমার কথা বিশ্বাস না করলে আপনি বাবাকে জিজ্ঞেস করতে পারেন। বিশ্বাস করছি। তরু সিগারেট ধরিয়ে কায়দা করে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, আজ রাতে কি তারা দেখা হবে? তারা ফারা দেখা খুবই ফালতু কাজ। তুমি তো দেখছো না, আমি দেখছি। আপনার কাছে ফালতু লাগে না? না। আচ্ছা চাচা, আপনি আমাকে সুন্দর দেখে একটা নাম দিন তো। কিসের নাম? আমি একটা উপন্যাস লিখব। উপন্যাসের নাম? উপন্যাস লিখবে? ইয়েস স্যার। আপনার কি ধারণা আমি উপন্যাস লিখতে পারবো না? যে টিচার আমাদের চর্যাপদ পড়ান তিনি বলেছেন আমার বাংলা ঝরঝরে। আমার একটা অ্যাসাইনমেন্ট করে বলেছেন। তাহলে লেখা শুরু করে দাও। আগে নাম ঠিক করব, তারপর লিখব। এক্ষুনি একটা নাম দিন তো। কালপুরুষ নাম দাও। শীতকালের তারামণ্ডল আকাশের মাঝখানে থাকে। তরু মাথা ঝাঁকিয়ে বলল, আকাশের মাঝখানে থাকো কিংবা সাইডে, তারা ফারার নাম আমি উপন্যাসের নাম দেব না। তাছাড়া আমার উপন্যাসটা হবে প্রেমের উপন্যাস। একটা মিষ্টি নাম দিন। এসো স্নান করো নাম দেবে? না,
এসো গায়ে সাবান মাখো, স্নান করো, ফালতু। রবীন্দ্রনাথের লাইন, চট করে ফালতু বলা ঠিক না। ফালতু বললে কি রবীন্দ্রনাথ রাগ করবেন? রবীন্দ্র ভক্তরা করবেন। তাছাড়া তুমি বাংলার ছাত্রী। তরু বলল, আমি বাংলার ছাত্রী হই বা ফিজিক্সের ছাত্রী হই, যেটা ফালতু আমি সেটাকে অবশ্যই ফালতু বলবো। ওসমান সাহেব বললেন, আচ্ছা বলো। আমি যে সত্যি উপন্যাস লিখব এটা মনে হয় আপনি বিশ্বাস করছেন না। উপন্যাস কিভাবে লিখতে হয় সব নিয়মকানুন আমি শিখেছি, একজন লেখকের কাছে শিখেছি। উনি বলেছেন প্রথম উপন্যাস উত্তম পুরুষে লিখতে হবে, নিজের জীবনের কাহিনী দিয়ে শুরু, নিজের চেনা জগতে বিচরণ। উপন্যাস লেখার মতো কাহিনী কি তোমার জীবনে আছে? কিছু বানাবো, আপনার কি ধারণা আমি লিখতে পারবো? একজন ঔপন্যাসিকের যেসব গুণ থাকার কথা আমার কিন্তু তার সবই আছে। যেমন আমি খুব গুছিয়ে মিথ্যা কথা বলতে পারি, গল্প বানাতে পারি। পারি না? আমার ধারণা পারো। উপন্যাসের প্রথম লাইনটা আমি লিখে ফেলেছি, শুনতে চান? পুরো একটা চ্যাপ্টার লিখে ফেলো, তারপরে পড়ে দেখব। প্রথম লাইনটা শুনে দেখুন না। প্রথম লাইনটা হচ্ছে, হ্যালো, আমি 18 বছর বয়সের অতি রূপবতী এক তরুণী। ওসমান সাহেব বললেন, হ্যালো দিয়ে শুরু করছো কেন? তুমি তো কাউকে টেলিফোন করছো না। তরু বলল, ঠিক আছে, হ্যালো বাদ দিলাম। আমি 18 বছর বয়সের অতি রূপবতী এক তরুণী। এটা কি ঠিক আছে? ঠিক আছে। আমি যা সত্যি তাই লিখেছি। আসলেই তো আমি অতি রূপবতী একজন। নাকি আপনার ধারণা আমি রূপবতী না? রূপে 1 থেকে 10-এর স্কেলে আপনি আমাকে কত দেবেন? 6। 6? মাত্র 6? কি বলেন এসব? মেয়েদের রূপ সময় নির্ভর, এক এক সময় তাকে এক এক রকম লাগে। এখন তোমাকে 6 দিলাম, অন্য একদিন হয়তো 10-এ 10 দেব, আবার 3-4ও দিয়ে ফেলতে পারেন। এত কম দেব না। তরু আরেকটা সিগারেট ধরিয়েছে। দ্বিতীয় সিগারেট ঠোঁটে দেবার আগে সে বলল, আগের সিগারেটটা আমি আরাম করে খেতে পারিনি, সারাক্ষণ আপনার সঙ্গে কথা বলছিলাম তো এই জন্য। এখন আর আপনার সঙ্গে কথা বলবো না। তরু ছাদের অন্য মাথায় চলে গেল। ঘরে টেলিফোন বাজছে। ওসমান হুইল চেয়ার নিয়ে রওনা হলেন। ইদানিং টেলিফোনের ব্যাপারটা ভালোই লাগছে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। নির্বাসিত জীবন ঢাকার বাইরে কোথাও হলে ভালো হতো, যেখানে টেলিফোন থাকবে না, চিঠিপত্রের ব্যবস্থা থাকবে না। হ্যালো, ওসমান ভাই বলছেন? হ্যাঁ, আমি রাকিব, চিনতে পারছেন? গলার স্বরেই ওসমান সাহেব চিনেছেন, তারপরেও বললেন, সরি, চিনতে পারছি না। ড্রাফটম্যান রাকিব, মুন্সিগঞ্জ। ও আচ্ছা। ওসমান ভাই, অনেক চেষ্টা করে আপনার নাম্বার জোগাড় করেছি। আপনার জন্য ভালো খবর আছে। বলুন শুনি। আপনি করে বলছেন কেন? সারা জীবন তুমি করে বলেছেন। আপনি কি আমাকে এখনো চিনতে পারেননি? হ্যাঁ, চিনতে পেরেছি। বলো, ভালো খবরটা কি? আপনার জন্য কাজ জোগাড় করেছি। শৌখিন লোক, প্রচুর টাকা পয়সা, স্পেনে থাকে। সাভারে বাগান বাড়ির মতো করেছে, 200 বিঘা জমির বাগান বাড়ি। সেখানে সে মেডিটেশন ঘর বলে ঘর বানাতে চায়। আপনাকে দিয়ে ডিজাইন করাবে, ভালো টাকা পয়সা দেবে, টাকার ক্রোকোডাইল। আপাতত আমি কোনো ডিজাইন করছি না, মাথায় কিছু আসছে না। এখন আসছে না, পরে আসবে। আইডিয়াটা আপনার ভালো লাগবে। স্পেনের আর্কিটেক্ট গডির মতো করে সে মেডিটেশন হাউস করতে চায়, সাগ্রাদা ফ্যামিলি টেম্পলের মতো করতে চায়। এতে ম্যাসিভ না, তারপরেও। ওসমান বললেন, হ্যালো হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন না? আমি তো পরিষ্কার শুনতে পাচ্ছি। ওসমান সাহেব নিজেও পরিষ্কার শুনতে পাচ্ছেন, তারপরও হ্যালো 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 বলে রিসিভার রেখে দিলেন। সাগ্রাদা থাকুক সাগ্রাদার মতো, আপাতত চা খাওয়া যাক। তিনি হুইল চেয়ার নিয়ে রান্নাঘরে উপস্থিত হলেন। একবার দরজায় এসে উকি দিলেন। তরুর সিগারেট খাওয়া শেষ হয়েছে, তবে সে এখনো ছাদেই আছে। ওসমান সাহেব বললেন, তরু, চা খাবে? দুধ চা নাকি লিকার চা? দুধ চা। আমি কড়া চা খাই। 2টা টি ব্যাগ দেবেন। আগে চা খাবার অভ্যাস ছিল না, এখন করছি।
লেখকদের ঘন ঘন চা খেতে হয়, কড়া লিকারের চা। ওসমান চা বানিয়ে ছাদে এসে দেখেন তরু নেই। লেখকের একটি গুণ, খেয়ালি ভাব, তরুর ভেতরে ভালোই আছে। ওসমান সাহেব চুমুক দিলেন চায়ে। ছাদে ঘুরতে ঘুরতে চা খাবার আনন্দ থেকে তিনি বঞ্চিত। এক হাতে চায়ের কাপ, অন্য হাতে হুইল চেয়ারের চাকা ঘোরানো যথেষ্টই কষ্টের। মোটর লাগানো হুইল চেয়ার একটা কিনলে হতো, লাখ টাকার উপরে দাম। ছাদে ঘুরতে ঘুরতে চা খাবার আনন্দের জন্য এতগুলো টাকা খরচ করা ঠিক হবে কিনা বুঝতে পারছেন না। আকাশ মেঘলা হয়ে আছে, আজ রাতে তারা দেখা যাবে কিনা কে জানে। বাংলাদেশ তারা দেখার জন্য উপযুক্ত জায়গা না। আকাশে সব সময় মেঘ, বাতাসে প্রচুর জলীয় বাষ্প। টেলিস্কোপের লেন্সে দ্রুত ছাতা পড়ে যায়। ওসমান টেলিস্কোপের লেন্স রাখার জন্য বড় ডেসিকেটর খুঁজছেন, পাচ্ছেন না। এই দেশে প্রয়োজনের কিছুই পাওয়া যায় না। তরু উপন্যাস লেখা শুরু করেছে। শুরুটা আয়োজন করে করা। টেবিল ল্যাম্প অফ করে সে 18টা মোমবাতি জ্বালিয়েছে। তার বয়স 18 বছর, এই জন্য 18টা মোমবাতি। রেডিও বন্ড কাগজ আনিয়েছে, লিখেছে ফাউন্টেন পেন দিয়ে। সে লেখা শুরু করেছে রাত 12টায়। আপাতত উপন্যাসের নাম দিয়েছে নিশি উপন্যাস। তরুর লেখা উপন্যাসের প্রথম কয়েক পাতা। আমি 18 বছরের রূপবতী তরুণীদের একজন। আমার নাম শামসুন নাহার খানম, ডাকতাম তরু। ক্লাসে আমার বন্ধুরা আমাকে ডাকে শশা। কেন শশা ডাকে আমি জানি না। কেন ডাকে জিজ্ঞেস করেছিলাম, কেউ বলে না, শুধু হাসে। নিশ্চয়ই বাজে কোনো কারণ আছে। সবচেয়ে বেশি হাসে আয়েলিতা, হা হা হি হি হা হা। আয়েলিতার হাসি পুরুষদের মতো। আয়েলিতার নিকনেম ছাগলের দাড়ি। শুনলে মনে হয় খারাপ কিছু না, আসলে ভয়ঙ্কর। আমি বাবার সঙ্গে থাকি। বিয়ে হয়নি এই জন্য বাবার সঙ্গে থাকি। আমার ধারণা বিয়ের পরও আমি বাবার সঙ্গেই থাকব, কারণ বাবা একা। বাবার প্রথম স্ত্রী আমার বড় খালা। বিয়ের 2 বছরের মাথায় তিনি হার্ট অ্যাটাকে মারা যান। তখন বাবা আমার মাকে বিয়ে করেন। আমার মা মারা যান আমার জন্মের 1 বছরের মাথায়। আমার আর কোনো খালা ছিলেন না বলে বাবা আর বিয়ে করতে পারেননি। আমি নিশ্চিত আমার যদি আরেকজন খালা থাকতেন, বাবা তাকেও বিয়ে করতেন এবং তিনিও মারা যেতেন। বাবা তার মৃত স্ত্রীদের অত্যন্ত পছন্দ করেন। আমার মা এবং খালা দুজনেরই 2টি ওয়াল পেন্টিং পাশাপাশি সাজানো। দুজনের মৃত্যুদিনে বাড়িতে কোরআন খানি হয়, মিলাদ পড়ানো হয়। বাবা মুখ শুকনো করে ওই দিন চুপচাপ ঘরে বসে থাকেন, কোথাও যান না। শুধু তাই নয়, সেদিন মাওলানার কাছে তওবা করেন। তওবা অনুষ্ঠানে চোখের পানি ফেলেন। বাবার নাম আব্দুল খালেক খান। তিনি ফালতু ধরনের ব্যবসায়ী। তার 3টা সিএনজি ট্যাক্সি আছে। ট্যাক্সির গায়ে লেখা শামসুন নাহার পরিবহন। ট্যাক্সি ছাড়াও তার 2টি ট্রাক আছে। ট্রাকের গায়ে লেখা তরু পরিবহন। সমগ্র বাংলাদেশ 7 টন। আমরা যেখানে থাকি সেই রাস্তার মাথায় বাবার একটি মুদি দোকানের মতো আছে। মুদি দোকানের নাম শামসুন নাহার খানম ডিপার্টমেন্টাল স্টোর। আপনারা শুনলে অবাক হবেন যে বাবার একটা নাপিতের দোকানও আছে। তার নাম নাহার হেয়ার ড্রেসিং। সবই আমার নামে। বাবা যদি কোনোদিন রেডিমেড হাফ শার্টের দোকান দেন, তাহলে তার নামও হবে তরু রেডিমেড হাফ শার্ট। ফালতু ধরনের ব্যবসা হলেও বাবার অনেক টাকা, কারণ তিনি অত্যন্ত হিসাবী। আমাদের বাসায় বাজে খরচ করার কোনো উপায় নেই। অনেক খ্যানখ্যান করার পর তিনি আমাকে সবচেয়ে সস্তার একটা মোবাইল কিনে দিয়েছেন। মোবাইলে কাউকে টেলিফোন করার নিষেধ, কেউ টেলিফোন করলে ধরা যাবে। বাবা আমাকে ডেকে কঠিন গলায় বলেছেন, আধুনিক বিশ্বের, বাবা কঠিন কঠিন শব্দ ব্যবহার করতে পছন্দ করেন, আধুনিক বিশ্বের অপ্রয়োজনীয় একটি আবিষ্কারের নাম হচ্ছে মোবাইল টেলিফোন। আমি বলেছিলাম, কেন অপ্রয়োজনীয়? বাবা উত্তর দিয়েছেন, কারণ এই বস্তু
মানুষকে অপ্রয়োজনীয় কথা বলতে উৎসাহী করে, কর্মবিমুখ করে। তুমি অবশ্যই তোমার মোবাইল নাম্বার কাউকে দিবে না। আমি বললাম, কাউকে নাম্বার না দিলে তারা টেলিফোন করবে কিভাবে? ঠিক আছে, আমার মোবাইল লাগবে না, এটা তোমার কাছেই থাকুক। আমার যখন দরকার হবে তোমার কাছ থেকে নিয়ে টেলিফোন করব। এরপর বাবা বিরক্ত হয়ে আমাকে টেলিফোন দিয়ে দিয়েছেন। বাবা কথায় কখনো আমার সঙ্গে পারেন না, যখন পারেন না তখন হামকি থামকি করেন। আমার মোবাইল টেলিফোন নাম্বার 017811922230। আমার উপন্যাস যদি ছাপা হয়, কেউ যদি কিনে পড়েন, তাহলে আমাকে এই নাম্বারে টেলিফোন করে জানাবেন। রাত 12টার পরে করবেন, তখন কল চার্জ কম। আমি অনেক রাত জাগি। এখন বলি, আমরা কোথায় থাকি? কলাবাগানে। 20 বছর আগে বাবা তার এক বন্ধুর কাছ থেকে 3 কাঠা জায়গা কিনেছিলেন। সেই 3 কাঠায় বাবা দোতলা বাড়ি বানিয়েছেন। আমরা থাকি দোতলায়। বাবার ব্যবসার লোকজন, ট্রাক ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, দোকানদার, নাপিত, এরা সবাই একতলায় থাকেন। একতলার 2টা কামরা বাবা ভাড়া দিয়েছেন। সেখানে জামান নামে এক ভদ্রলোক তার স্ত্রী এবং শালাকে নিয়ে থাকেন। জামান সাহেব কিছুদিন পরপরই তার শালাকে মারধর করেন। শালাটার নাম সঞ্জু। সে কলেজে পড়ে, 2nd ইয়ার, হাবা টাইপের। দুলা ভাইয়ের মার খেয়ে সে হাউমাউ করে দোতলার সিঁড়িতে বসে কাঁদে। ছেলেটা দেখতে সুন্দর আছে, তবে অতিরিক্ত রোগা। সে যদি আমার সঙ্গে পড়তো, তাহলে আমি তার নাম দিতাম সুতাকৃমি। এখন আমি আপনাদের সুতাকৃমির একটা মজার গল্প বলবো। উপন্যাসের নিয়মে এই গল্প আরও পরে বলা উচিত, কিন্তু পরে ভুলে যাব বলে এখনই বলছি। উপন্যাসের নিয়মে চরিত্রদের চেহারা এবং আচার ব্যবহার কিছুটা বর্ণনা করা দরকার, যাতে পাঠক চরিত্র সম্পর্কে ধারণা গ্রহণ করতে পারে এবং কল্পনায় সে একজনকে দাঁড়া করাতে পারে। আমি বাবার চেহারার বর্ণনা করতে ভুলে গেছি। সুতাকৃমি সম্পর্কে শুধু বলেছি দেখতে সুন্দর। এখন দুজনের চেহারার বর্ণনা দেব, তারপর সুতাকৃমির গল্পটা বলবো।